অপু কাজলকে লইয়া আসে মনসাপোতায়। মনসাপোতায় গিয়া নিরুপমার মৃত্যুর খবরে অপু ভাঙিয়া পড়ে। কাজলকে লইয়া আসে কলিকাতায়। এবারে গল্পের পরবর্তী অংশ। নমস্কার, অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আমি গল্প পাঠে বাণী আপনাদের সঙ্গে। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বর্ষাকালের মাঝামাঝি অপুর চাকরিটা গেল। অর্থের এমন কষ্ট সে অনেক দিন ভোগ করে নাই। ভালো স্কুলে দিতে না পারিয়া সে ছেলেকে কর্পোরেশনের ফ্রি স্কুলে ভর্তি করিয়া দিল। ছেলেকে দুধ পর্যন্ত দিতে পারে না। বউয়ের বিশেষ কিছু আয় নাই। কাজলের মধ্যে অপু একটা পৃথক জগৎ দেখিতে পায়। দুটা টিনের চাকতি, গোটা 2 মার্বেল, একটা কল টেপা খেলনা, মোটর গাড়ি, খান 2 বই হইতে যে মানুষ কিসে এত আনন্দ পায় অপু তাহা বুঝিতে পারে না। চঞ্চল ও দুষ্টু ছেলে, পাছে হারাইয়া যায় এই ভয়ে অপু তাহাকে মাঝে মাঝে ঘরে চাবি দিয়া রাখিয়া নিজের কাজে বাহির হইয়া যায়। এক দিন 4-5 ঘন্টাও হইয়া যায়। কাজলের কোনো অসুবিধা নেই। সে রাস্তার ধারে জানালাটায় দাঁড়াইয়া পথের লোকজন দেখিতেছে, না হয় বাবার বইগুলো নাড়িয়া চাড়িয়া ছবি দেখিতেছে। মোটের ওপর আনন্দেই আছে। এই বিরাট নগরীর জীবনস্রোত কাজলের কাছে অজানা, দুর্বোধ্য। কিন্তু তাহার নবীন মন ও নবীন চক্ষু যে সকল জিনিস দেখে ও দেখিয়া আনন্দ পায়, বয়স্ক লোকের ক্লান্ত দৃষ্টিতে তাহা অতি তুচ্ছ। হয়তো আঙুল দিয়া দেখাইয়া বলে, দেখো বাবা, ওই চিলটা কিসের ডাল মুখে করে নিয়ে যাচ্ছিল, সামনের ছাদের আলসেতে লেগে ডালটা ওই দেখো বাবা রাস্তায় পড়ে গিয়েছে। বাবার সঙ্গে বেড়াইতে বাহির হইয়া এত ট্রাম, মোটর, লোকজনের ভিড়ের মাঝখানে কোথায় একটা কাক ফুটপাতের ধারে ড্রেনের জলে স্নান করিতেছে, তাই দেখিয়া তাহার মহা আনন্দ। তাহা আবার বাবাকে না দেখাইলে কাজলের মনে তৃপ্তি হইবে না। সব বিষয়ই বাবাকে আনন্দের ভাগ না দিতে পারিলে কাজলের আনন্দ পূর্ণ হয় না। খাইতে খাইতে বেগুনটা কি তেলে ভাজা কচুরি পানা এক কামড় খাইয়া ভালো লাগিলে বাকি আধখানা বাবার মুখে গুজিয়া দিবে। অপু তাহা তখনই খাইয়া ফেলে। ছি, আমার মুখে দিতে নেই। এ কথা বলিতে তার প্রাণ কেমন করে। কাজেই পিতৃত্বের গাম্ভীর্য ভরা ব্যবধান অকারণে গড়িয়া উঠিয়া পিতা পুত্রের সহজ সরল মৈত্রীকে বাধাদান করে নাই। কাজল জীবনে বাবার মতো সহচর পায় নাই, এবং অপু বোধ হয় কাজলের মতো বিশ্বস্ত ও একান্ত নির্ভরশীল তরুণ বন্ধু খুব বেশি পায় নাই জীবনে। আর কি সরলতা! পথে হয়তো দুজনে বেড়াইতে বাহির হইয়াছে। কাজল বলিল, শোনো বাবা, একটি কথা শোনো, চুপি চুপি বলবো। পরে পথের এদিক ওদিক চাহিয়া লাজুক মুখে কানে কানে বলে, ঠাকুর বড় দুটোখানি ভাত দেয় হোটেলে, আমার খেয়ে পেট ভরে না, তুমি বলবে বাবা, বললে আর দুটো দেবে না? দিন কত গলির একটা হোটেলে পিতা পুত্র দুজনে খায়। হোটেলের ঠাকুর হয়তো শহরের ছেলের হিসেবে ভাত দেয় কাজলকে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে কাজল বয়সের অনুপাতে দুটি বেশি ভাতই খাইয়া থাকে। অপু মনে মনে হাসিয়া ভাবে, এই কথা আবার কানে কানে বলা! রাস্তার মধ্যে ওকে চেনেই বা কে,
আর শুনছেই বা কে? ছেলেটা বেজায় বোকা। আর একদিন কাজল লাজুক মুখে বলিল, বাবা, একটা কথা বলবো। কি? না বাবা, বলবো না। বল না কি? কাজল সরিয়া আসিয়া চুপি চুপি লাজুক সুরে বলিল, তুমি মদ খাও বাবা। অপু বিস্মিত হইয়া বলিল, মদ? কে বলেছে তোকে? সেই যে সেদিন খেলে, সেই রাস্তার মোড়ে একটা দোকান থেকে পান কিনলে, আর সেই যে। অপু প্রথমটা অবাক হইয়া গিয়াছিল, পরে বুঝিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল। বলিল, তোর বোকা, সে হলো লেমনেড, সে পানের দোকানে তো। তোর ঠান্ডা লেগেছিল বলে তোকে দেইনি। খাওয়াবো তোকে একদিন, ও একরকম মিষ্টি শরবত। দূর। কাজলের কাছে অনেক ব্যাপার পরিষ্কার হইয়া গেল। কলিকাতায় আসিয়া সে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল যে এখানে মোড়ে মোড়ে মদের দোকান, পান ও মদ একসঙ্গে বিক্রয় প্রায় সর্বত্র। সোডা, লেমনেড সে কখনো দেখে নাই, জানিত না। কি করিয়া সে ধরিয়া লইয়াছে বোতলে ওগুলো মদ। তাই তো সেদিন বাবাকে খাইতে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল। এতদিন লজ্জায় বলে নাই। সেদিনই অপু তাহাকে লেমনেড খাওয়াইয়া তাহার ভ্রম ঘুচাইয়া দিল। এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর পত্র পাইল। একবার আলিপুরে লীলার ওখানে পত্রপাঠ আসিতে। লীলার ব্যাপার সুবিধার নয়, তাহারও আর্থিক অবস্থা বড় শোচনীয়। নিজের যাহা কিছু ছিল গিয়াছে, আর কেহ দেয়ও না। বাপের বাড়িতে তাহার নাম করিবার পর্যন্ত উপায় নাই। ইদানিং তাহার মা কাশী হইতে তাহাকে টাকা পাঠাইতেন। বিমলেন্দু নিজে খরচ হইতে বাঁচাইয়া কিছু টাকা দিদির হাতে দিয়া যাইত। তাহার উপর মুশকিল এই যে লীলা বড় মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যাস নাই, হাত ছোট করিতে জানে না। এইরকম কিছুদিন গেল। লীলা যেন দিন দিন কেমন হইয়া যাইতেছিল। অমন হাস্যমুখী লীলা, তাহার মুখে দিয়ে হাসি নাই, মন মরা বিষণ্ণ ভাব। শরীরও যেন দিন দিন শুকাইয়া যাইতে থাকে। গত বর্ষাকালে এইভাবেই কাটে। বিমলেন্দু পূজার সময় পীড়াপিড়ি করিয়া ডাক্তার দেখায়। ডাক্তার বলেন থাইসিসের সূত্রপাত হইয়াছে, সতর্ক হওয়া দরকার। বিমলেন্দু লিখিয়াছে লীলার খুব জ্বর, ভুল বকিতেছে, কেহই নাই, সে একা, একটি চাকর সারা রাত জাগিয়াছে। আত্মীয় স্বজন কেহ ডাকিলে আসিবে না। কি করা যায় এ অবস্থায়? অপু এখানে আজকাল তত আসিতে পারে না, অনেকদিন দেখে নাই। লীলার মুখ যেন রাঙা, অস্বাভাবিকভাবে রাঙা ও উজ্জ্বল দেখাইতেছে। বিমলেন্দু শুষ্ক মুখে বলিল, কাল রঘুয়ার মুখে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। এখন কি করি বলুন তো? বাড়ির কেউ আসবে না, আমি কাউকে বলতেও যাব না। মাকে একখানা টেলিগ্রাম করে দেব। অপু বলিল, মা যদি না আসেন? কি বলেন? এক্ষুনি ছুটে আসবেন, দিদি অন্তপ্রাণ। তিনি যে আজ 4 বছর কলকাতা মুখ হননি, সেই দিদির কাণ্ডই তো। মুশকিল হয়েছে কি জানেন, কাল রাত্রেও বকেছে, শুধু খুকি খুকি, অথচ তাকে আনানো অসম্ভব। অপু বলিল, আরেক কাজ করতে হবে, একজন নার্স আমি নিয়ে আসি ঠিক করে। মেয়ে মানুষের নার্সিং পুরুষকে দিয়ে হয় না। বসো তোমরা। 2-3 দিনে সবাই মিলিয়া লীলাকে সারাইয়া তুলিল। জ্ঞান হইলে সে একদিন কেবল অপুকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া কাছে ডাকিয়া ক্ষীণ সুরে বলিল, কখন এলে অপূর্ব?
রোগ হইতে উঠিয়াও লীলার স্বাস্থ্য ভালো হইল না। শুইয়া আছে তো শুইয়াই আছে, বসিয়া আছে তো বসিয়াই আছে। মাথার চুল উঠিয়া যাইতে লাগিল, আপন মনে গুম হইয়া বসিয়া থাকে। ভালো করিয়া কথাও বলে না, হাসেও না, কোথাও নড়িতে চড়িতে যায় না। ইতিমধ্যে কাশী হইতে লীলার মা আসিলেন। বাপের বাড়ি থাকেন, রোজ মোটরে আসিয়া 2-3 ঘণ্টা থাকেন, আবার চলিয়া যান। ডাক্তার বলিয়াছে স্বাস্থ্যকর জায়গায় না লইয়া গেলে রোগ সারিবে না। দুপুর বেলাটা, কিন্তু একটু মেঘ করার দরুন রৌদ্র নাই কোথাও। অপু লীলার বাসায় গিয়া দেখিল লীলা জানালার ধারে বসিয়া আছে। সে সব সময় আসিতে পারে না, কাজলকে একা বাসায় রাখিয়া আশা চলে না। ভারী চঞ্চল ও রীতিমতো নির্বোধ ছেলে। তাহা ছাড়া রান্নাবান্না ও সমুদয় কাজ করিতে হয় অপুর। কাজলকে দিয়া কুটা গাছটা ভাঙিবার সাহায্য নাই। সে খেলাধুলা লইয়া সারা দিন মহাব্যস্ত। অপু তাহাকে কিছু করিতে বলেও না, ভাবে আহা খেলুক একটু, পুওর মাদারলেস চাইল্ড। লীলা ম্লান হাসিয়া বলিল, এসো। এরা কোথায়? বিমলেন্দু কোথায়? মা এখনো আসেননি? বসো। বিমলেন্দু এ কোথায় গেল? নার্স তো নিচে, বোধ হয় খেয়ে একটু ঘুমুচ্ছে। তারপর কোথায় যাওয়া ঠিক হলো? সেই ধরমপুরেই? সঙ্গে যাবেন কে? মা আর বিমল। খানিকক্ষণ দুজনেই চুপ করিয়া রহিল। পরে লীলা তাহার দিকে ফিরিয়া বলিল, আচ্ছা অপূর্ব, বর্ধমানের কথা মনে হয় তোমার? অপু ভাবিল, আহা কি হয়েছে লীলা? মুখে বলিল, মনে থাকবে না কেন, খুব মনে আছে। লীলা অন্যমনস্কভাবে বলিল, তোমরা সেই ওদিকের একটা ঘরে থাকতে, সেই আমি যেতু, তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, মনে আছে লীলা? তখন ফাউন্টেন পেন নতুন উঠেছে, মনে নেই আমার? লীলা হাসিল। অপু হিসেব করিয়া বলিল, তা ধরো প্রায় আজ 20-22 বছর আগেকার কথা। লীলা খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, অপূর্ব, কেউ মোটরটা কিনবে বলতে পারো? তোমার সন্ধানে আছে? লীলার এত সাধের গাড়িটা, এত কষ্টে পড়িয়াছে সে। লীলা বলিল, আমি সেসব গ্রাহ্য করিনি, কিন্তু মাও ভাবেন। যাক সে কথা, তুমি আমাকে কোথাও নিয়ে যাবে অপূর্ব? কোথায়? যেখানেই হোক। তোমার সেই পোর্তো প্লাতায় মনে নেই? সে যে সমুদ্রের মধ্যে তুমি ডুবোজাহাজ উদ্ধার করবে বলেছিলে, সোনা আনবে, সে যে মুকুলে পড়ে বলেছিলে। কথাটা অপুর মনে পড়িল। হাসিয়া বলিল, হ্যাঁ সেই ঠিক। উহ, সে কথা মনে আছে তোমার? আমি বলেছিলাম কেমন করে যাবে, তুমি বলেছিলে জাহাজ কিনে সমুদ্রে যাব। অপু হাসিল। শৈশবের স্বাদ আশার নিষ্ফলতা সম্বন্ধে সে কি একটা বলিতে চাইতেছিল, কিন্তু হঠাৎ তাহার মনে পড়িয়া গেল লীলা ওই ধরনের নানা আশা পোষণ করিত, বিদেশে যাইবে, বড় আর্টিস্ট হইবে ইত্যাদি। ওর সামনে আর সে কথা বলার আবশ্যক নাই। কিন্তু লীলাই আবার খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, যাবে না? যাও যাও। পরে হি হি করিয়া হাসিয়া কেমন একটা অদ্ভুত সুরে বলিল, সমুদ্র থেকে সোনা আনবে তো তোমরাই, পোর্তো প্লাতা থেকে না। দেখো এখনো ঠিক মনে করে রেখেছি, রাখিনি। হি হি, একটু চা খাবে? লীলার মুখের শীর্ণ হাসি, তাহার বাঁধুনিহারা উদ্ভ্রান্ত আলগা ধরনের কথাবার্তা অপুর বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধিল।
সঙ্গে সঙ্গে বুঝিল এত ভালোবাসে নাই সে লীলাকে আর কোনো দিন, আজ যত বাসে আছে। দুপুরবেলা চা খাবো কি, সেজন্য ব্যস্ত হও না লীলা। লীলা বলিল, তোমার মুখে সেই পুরনো গানটা শুনিনি অনেক দিন, সেই আমি চঞ্চল হয়ে, গাও না। মেঘলা দিনের দুপুর, বাহিরের দিকে একটা সাহেবী বাড়ির কম্পাউন্ডে গাছের ডালে অনেকগুলো পাখি কলরব করিতেছে। অপু গান আরম্ভ করিল। লীলা জানালার ধারেই বসিয়া বাহিরের দিকে মুখ রাখিয়া গানটা শুনিতে লাগিল। লীলার মনে আনন্দ দিবার জন্য অপু গানটা 2-3 বার ফিরাইয়া গাহিল। গান শেষ হইয়া গেল, তবু লীলা জানালার বাহিরে চাহিয়াই আছে, অন্যমনস্কভাবে যেন কি জিনিস লক্ষ্য করিতেছে। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই চুপ করিয়াছিল। হঠাৎ লীলা বলিল, একটা কথার উত্তর দেবে? লীলার গলার স্বরে অপু বিস্মিত হইল, বলিল, কি কথা? আচ্ছা, বেছে লাভ কি? অপু এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, বলিল, এ কথার কি, এ কথা কেন বলো না। না লীলা, এ ধরনের কথাবার্তা কেন, এর দরকার নেই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? আচ্ছা, আমাকে লোকে কি ভাবে? সেই লীলা, তাহার মুখে এরকম দুর্বল ধরনের কথাবার্তা সে কি কখনো স্বপ্নেও ভাবিয়াছিল? অপু এক মুহূর্তে সব বুঝিল। অভিমানিনী তেজস্বিনী লীলা আর সব সহ্য করিতে পারে, লোকের ঘৃণা তাহার অসহ্য। গত কয়েক বৎসরে ঠিক তাহাই জুটিয়াছে তাহার কপালে। এতদিন সেটা বোঝে নাই, সম্প্রতি বুঝিয়াছে। জীবনের উপর টান হারাইয়া বসিয়াছে। অপুর গলায় যেন একটা ডেলা আটকাইয়া গেল। সে যতদূর সম্ভব সহজ সুরে বলিল, এই ধরনের কথা সে এ পর্যন্ত কোনো দিন লীলার কাছে বলে নাই, কোনো দিনও না। দেখো লীলা, অন্য লোকের কথা জানি নে, তবে আমার কথা শুনবে? আমি তোমাকে আমার চেয়ে অনেক বড় তো ভাবি, অনেকের চেয়ে বড় ভাবি। তোমাকে কেউ চেনেনি, চিনল না, এই কথা ভাবি। আজ নয় লীলা, এতটুকু বেলা থেকে তোমায় আমি জানি। অন্য লোকে ভুল করতে পারে, কিন্তু আমি। লীলা যেন অবাক হইয়া গেল। কখনো সে এরকম দেখে নাই অপুকে। সে জিজ্ঞাসা করিতে চাইতেছিল, সত্যি বলছো? কিন্তু অপুর মুখ দেখিতে সে বুঝিতে পারিল প্রশ্নটা অনাবশ্যক। পরক্ষণেই খেয়ালি অপু আর একটা কাজ করিয়া বসিল। এটাও সে ইহার আগে কখনো করে নাই। লীলার খুব কাছে সরিয়া গিয়া তার ডান হাতখানা নিজের দুহাতের মধ্যে লইয়া লীলাকে নিজের দিকে টানিয়া তার মুখ ফিরাইল। পরে গভীর স্নেহে তার উত্তপ্ত ললাটে কানের পাশের চূর্ণ কুন্তলে হাত বুলাইতে বুলাইতে দৃঢ় স্বরে বলিল, তুমি আমার ছেলেবেলার সাথী লীলা। আমরা কেউ কাহকে ভুলব না, কোনো অবস্থাতেই না। এতদিন ভুলিনি। লীলা সারা দেহ শিহরিয়া উঠিল। যাহা আজ অপুর মুখে কথার সুরে ডাগর চোখের অকপট দৃষ্টিতে পাইল, জীবনে কোনো দিন কাহারও কাছ হইতে তাহা সে কখনো পায় নাই। আজ সে দেখিল অপুকে সে চিরকাল ভালোবাসিয়া আসিয়াছে। বিশেষ করিয়া অপুর মাতৃবিয়োগের পর লীলা দিঘির সামনের ফুটপাতে তাকে যেদিন শুষ্ক মুখে নিরাশ্রয়ভাবে বেড়াইতে দেখিয়াছিল, সেদিনটি হইতে অপুর চমক ভাঙিল। লীলা কখন তাহার বক্ষে মুখ লুকাইয়াছে, তাহার অশ্রুপ্লাবিত পাণ্ডুর মুখখানি
অপু বাহিরে চলিয়া আসিল। সে অনুভব করিতেছিল লীলার মতো সে কাহাকে ভালোবাসে নাই। সে গভীর অনুকম্পা মিশ্রিত ভালোবাসা, যা মানুষকে সব ভুলাইয়া দেয়, আত্মবিসর্জনে প্রণোদিত করে। লীলাকে যে করিয়া হোক সে সুখী করিবে। লীলাকে এতটুকু কষ্টে পড়িতে দেবে না, নিজেকে ছোট ভাবিতে দেবে না। যাহার ইচ্ছা লীলাকে ছাড়ুক, সে লীলাকে ছাড়িতে পারিবে না। সে লীলাকে কোথাও লইয়া যাইবেই। এ অবস্থায় কলিকাতায় থাকিলে লীলা বাঁচিবে না। বিশ্ব একদিকে, লীলার মুখের অনুরোধ আর একদিকে। সারা পথ ভাবিতে ভাবিতে ফিরিল। দিন তিনেক পরে বেলা ৮টা। অপু সকালে স্নান সারিয়া কাজলকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইবে। এমন সময় মিস্টার লাহিড়ীর ছোট নাতি অরুণ ঘরে ঢুকিল। এক কোণে ডাকিয়া লইয়া চুপি চুপি উত্তেজিত সুরে বলিল, শিগগিরই আসুন, দিদি কাল রাত্রে বিষ খেয়েছে। বিষ? সর্বনাশ! লীলা বিষ খাইয়াছে? কাজলকে কি করা যায়? খোকা, তুই বরং ঘরে থাক একা, আমি একটা কাজে যাচ্ছি, দেরি হবে ফিরতে। কিন্তু কাজলের চোখে ধুলা দেওয়া অত সহজ নয়। কেন বাবা, কি কাজ? কোথায়? কত দেরি হইতে পারে? কোনো মতে ভুলাইয়া তাহাকে রাখিয়া দুজনে ট্যাক্সি ধরিয়া লীলার বাসায় আসিল। আরও দুখানা মোটর দাঁড়াইয়া আছে। ঢুকিতেই লীলাদের বাড়ির ডাক্তার বৃদ্ধ কেদারবাবুর সঙ্গে দেখা। অরুণ ব্যস্ত সমস্তভাবে জিজ্ঞাসা করিল, কি অবস্থা এখন? কেদারবাবু বলিলেন, অবস্থা তেমনি, আর একটা ইঞ্জেকশন করেছি, হিলকক সাহেব এলে সে বুঝতে পারে। অপুর প্রশ্নের উত্তরে বলিলেন, বড্ড স্যাড ব্যাপার, বড্ড স্যাড। জিনিসটা মরফিয়া। রাত্রে কখন খেয়েছে তা তো বোঝা যায়নি। আজ সকালে তাও বেলা হলে টের পাওয়া গেল। কর্নেল হিলকককে আনতে লোক গিয়েছে, তিনি না আসা পর্যন্ত। অরুণের সঙ্গে সঙ্গে উপরে সেই ঘরটাতে গেল। মাত্র দিন তিনেক আগে যেটাতে বসিয়া সে লীলাকে গান শুনাইয়া গিয়াছে। প্রথমটা কিন্তু সে ঘরে ঢুকিতে পারিল না। তাহার হাত কাঁপিতেছিল, পা কাঁপিতেছিল। ঘরটা অন্ধকার, জানালার পর্দাগুলো বন্ধ। ঘরে বেশি লোক নাই, কিন্তু বারান্দাতে ৮-১০ জন লোক, সবাই পদ্মপুকুরের বাড়ির। সবাই চুপি চুপি কথা কহিতেছে, পা টিপিয়া টিপিয়া হাঁটিতেছে। কিছু বিশেষ অস্বাভাবিক ব্যাপার ঘটিয়াছে এখানে, এমন বলিয়া কিন্তু অপুর মনে হইল না। অথচ একজন যে পৃথিবীর সুখকে এত ভালোবাসিত, আকাঙ্ক্ষা করিত, আশা করিত, উপেক্ষায় মুখ বাঁকাইয়া পৃথিবী হইতে ধীরে ধীরে বিদায় লইতেছে। সেদিনকার সেই জানালার পাশের খাটে লীলা শুইয়া, সংজ্ঞা নাই, পাণ্ডুর, কেমন যেন বিবর্ণ, ঠোঁট ঈষৎ নীল, হাতখানা খাটের বাহিরে ঝুলিতেছে। সে তুলিয়া দিল। গায়ে রেশমের বরফি কাটা বিলেতি লেপ। কি অপূর্ব যে দেখাইতেছে লীলাকে! মরণাহত মৃত্যু পাণ্ডুর মুখের সৌন্দর্য যেন এ পৃথিবীর নয়, কিংবা হরিদ্রাব হাতির দাঁতে খোদাই মুখ যেন দেবীর মতো সৌন্দর্য আরও অপার্থিব হইয়া উঠিয়াছে। তাহার মনে হইল লীলা ঘামিতেছে, তবে বোধ হয় আর ভয় নাই, বিপদ কাটিয়া গিয়াছে। চুপি চুপি বলিল, ঘামছে কেন? ডাক্তারবাবু বলিলেন, ওটা মরফিয়ার সিমটম। মিনিট 10 কাটিল। অপু বাহিরের বারান্দাতে আসিয়া দাঁড়াইল। পাশের ঘরের লোকেরা একবার ঢুকিতেছে, আবার বাহির হইতেছে। অনেকেই আসিয়াছে, কেবল মিস্টার লাহিড়ী ও লীলার মা নাই। মিস্টার লাহিড়ী দার্জিলিংয়ে, লীলার মা মাত্র কাল
এখান হইতে বর্ধমানে কি কাজে গিয়াছেন। লীলা সত্যিই অভাগিনী। এমন সময় নিচে একটা গোলমাল, একখানা গাড়ির শব্দ উঠিল। ডাক্তার সাহেব আসিয়াছেন। তিনি উপরে উঠিয়া আসিলেন, পেছনে কেদারবাবু ও বিমলেন্দু। অনেকেই ঘরে ঢুকিতে যাইতেছিল, কেদারবাবু নিষেধ করিলেন। মিনিট সাতেক পরে ডাক্তার সাহেব চলিয়া গেলেন, বলিয়া গেলেন, টু লেট, কোনো আশা নাই। আরও আধ ঘণ্টা। এত লোক। অপু ভাবিল, ইহারা এতকাল কোথায় ছিল। আজ টু লেট, টু লেট। লীলা মারা গেল বেলা 10টায়। অপু তখন খাটের পাশেই দাঁড়াইয়া। এতক্ষণ লীলা চোখ বুজিয়াছিল। সে সময়টা হঠাৎ চোখ মিলিয়া চাহিল। তারাগুলো বড় বড়, তাহার দিকেও চাহিল। অপুর দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। লীলা তাহাকে চিনিয়াছে বোধ হয়, কিন্তু পরক্ষণেই দেখিল দৃষ্টি অর্থহীন, আভাহীন, উদাসীন, অস্বাভাবিক। তারপরেই লীলা যেন চোখ তুলিয়া কড়িকাঠ, সেখান হইতে আরও অস্বাভাবিকভাবে মাথার শিওরে কার্নিশের বিটের দিকে ইচ্ছা করিয়াই কি দেখিবার জন্য চোখ ঘুরাইল। স্বাভাবিক অবস্থায় মানুষ ওরকম চোখ ঘুরাইতে পারে না। তারপরেই সবাই ঘরের বাহির হইয়া আসিল। কেবল বিমলেন্দু ছেলে মানুষের মতো চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। অপু ফিরিল। হায় রে পাপ, হায় পুণ্য, কে মানদণ্ড তৈল করিবে। মূর্খ, 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 মূর্খ। লীলার বিচার করবে কে? ইস, মূর্খের দল। দুঃখের মধ্যে তাহার হাসি আসিল। এরই সাথে শেষ হলো অপরাজিতর আজকের পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।